আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো এটা আমার শুক্রবারের ছুটির দিনের ব্লগ। হঠাৎ করে রজামনির বাবার আবদার, তার সাথে আমাদের সবার দাওয়াত খেতে যেতে হবে। আমার তো একদমই মন চাইতেছিল না, কারণ শুক্র শনিবারটা আমি আমার নিজের মতো করে রাখতে চাই, বাসায় একটু রেস্ট নিতে চাই। তো সে বলতেছিল যে আমি যদি কখনো তার সাথে কোথাও, আমি যদি তাকে নিয়ে কোথাও যেতে চাই, সে কখনোই যাবে না তার সাথে যদি আমি না যাই। তো অনেকটা ভেবে চিন্তে ভাবলাম যে না, যাব। তারপরে যে ড্রেসটা নামিয়েছি এটা আমি অনেক দিন পর পরলাম। এই নিয়ে দ্বিতীয়বার পরা জামাটা আমার রেডি হয়ে গিয়েছি। আর এর মধ্যে ওর বাবাও নামাজ পড়ে বাসায় চলে এসেছে। অনেকটা দেরি হয়ে গিয়েছিল, কারণ আমাদের টাইম টেবিল মতো যেহেতু খাওয়া দাওয়া হয়, বিয়ে বাড়িতে গেলে তো অবশ্যই একটু দেরি হবে। তো আমরা সারাদিনের জন্যই যেহেতু বের হচ্ছি দুপুরের পর থেকে, আর ওর বাবা অ্যাপেল নিয়ে নিচ্ছে পকেটে করে, কারণ খাবার টাইমটা আমাদের চলে গিয়েছে। আম্মা অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিল। তো এই তো আমরা এখন বের হয়ে গেলাম। আর গাড়ি হওয়াতে আমাদের একটু সুবিধা হয়েছে, যাতে আমরা সবাই মিলে একসাথে সব জায়গায় যেতে পারি, একসাথে কথা বলতে পারি। আর এই হলো আমাদের গাড়ি থাকাতে একটু সুবিধা আর কি। তো এই তো বিয়েবাড়িতে চলে আসলাম। বউটাকে দেখে তো খুবই হাসি খুশি লাগছিল। মাশাআল্লাহ, নতুন জীবন খুব সুন্দর করে কাটুক, দোয়া করি। তারপরে আমরা একটু অপেক্ষা করতেছিলাম, কারণ এই জায়গাটা স্পেসটা একদমই ছোট ছিল। অনেকক্ষণ লং টাইম দাঁড়িয়েছিলাম, আমাদের মতো অনেকেই দাঁড়িয়েছিল। এখানে আসার পরে আমার শ্বশুরের খালাতো ভাইয়ের সাথে দেখা। আম্মাকে তো পেয়ে এত খুশি ছিল, আমাকে বৌমণি বলে এত আদর করে কথা বলতেছিল। আমার বাচ্চাকে তো আদর করতেছিল, যেহেতু আয়োজনটা ছিল এই চাচ্চুদের এলাকায়। তো এখানে যেহেতু এসেছি, চাচ্চু ইনভাইটার ছিল দাওয়াতে। তো অনেক কথা টথা বলে খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে গিয়েছি। তো বাজতেছিল হলো 3টা। তো এই তো আমাদের গন্তব্য ছিল অজানা গন্তব্য। তো কোথায় যাব ওরকম একটা ডিসাইড করে নিয়ে তোর বাবা বলল যে চলো আমরা একটু গ্রামের ভিতরে চলে যাই। এটা হলো বক্তবলি। তো আমরা বক্তবলি যাচ্ছি হলো মুক্তাপুর হয়ে পার হব। তো আমার যেহেতু এই জায়গাটা খুবই পরিচিত, আর আমি এখন যেখানে যাচ্ছি ওখানে ওরকমভাবেই আমার চিনা না। আর গ্রামের ভিতরের যে পরিবেশ আমাকে খুবই মুগ্ধ করে। আমার মতো ঠিক আমার মেয়েও সেম হয়েছে, আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে। আর গ্রামে একমাত্র এরকম বড় বড় পুকুর দেখা যায়, দুই পাশে সবুজ প্রাকৃতিক ছায়ায় ঘেরা এগুলো দেখা যায়। সূর্য গাছের ফাঁক দিয়ে উকি ঝুঁকি মারতেছিল। আর এগুলো হলো আলু ক্ষেত, চারোপাশে রাস্তার দুই পাশে প্রচুর খালি জমির মধ্যে আলু চাষ হচ্ছে। যেহেতু আলু চাষ একমাত্র বিক্রমপুরে বিখ্যাত, এটা সবাই জানে দেশ বিদেশে। তারপরে আমরা যেখানে আসার গন্তব্য ছিল সেখানে চলে আসলাম। তো এখানে এসেছি আমার হাজব্যান্ডের এক পরিচিত ভাইয়ার কাছে। তো এখানে এসে দেখলাম যে ওনার যে খালি যে প্লট ছিল এখানে সবজি চাষ করেছে। আমার মেয়ে তো গাড়ি থেকে নেমেই প্রথমে একদম যে আক্রমণ করে না, সে আক্রমণ করতেছে। সবজি পাড়ার প্রতিযোগিতা। সে গাছ থেকে প্রচুর গাছে লেবু দেখে লেবু পাড়তেছিল, কাটাও হাতে লাগছিল। আর আমার মেয়ে এত খুশি ছিল, ওর খুশি দেখে তো আমি অনেক খুশি, আমিও অনেক এক্সাইটেডমেন্ট ছিলাম। আমি যদিও আমার শৈশব কৈশব এবং বেড়ে ওঠা গ্রামে, তো শ্বশুরবাড়ির সূত্রে যেহেতু নারায়ণগঞ্জ থাকি, তো গ্রামের পরিবেশটা আমাকে টানে বেশি। আমি সবসময় যাই, যখনই যাই গ্রামের এই সবুজ প্রাকৃতিকের সাথে মিশে যেতে চাই আর কি, একদম মিশে যাই বলা চলে। তো এগুলো লেবু গাছ, প্রচুর লেবু গাছ ছিল, ফল গাছ ছিল, সবজি গাছ ছিল। তো আমার মেয়ে ওই তো দেখা যাচ্ছে বেগুন গাছের ভিতরে সবজির বাগানে চলে গিয়েছে, আর ও সবজি তুলতেছিল, আমি দেখে দেখে গোল লেবু পাড়তেছিলাম। 2 জাতের লেবু ছিল, কাগজি লেবু আর গোল লেবু। তো আমি লেবু তুলে নিলাম। এই লেবুটা দিয়ে আম্মা চা খেতে খুব পছন্দ করে আর কি। তো আমাদের সাথে ভাইয়ারাও ছিল, আর এখান থেকে সবজি তুলে দিচ্ছিল। অনেক সবজি ছিল, আমার বেশ ভালো লাগছিল ফ্রেশ সবজি দেখে। এই তো আমার মেয়ের কাণ্ড, সে ছবি তুলতেছিল, পিক তুলতেছিল, আর গাছ থেকে অনেক সবজি পাড়তেছিল। এত বেশি খুশি ছিল, তার নিজের হাত দিয়ে সব কিছু তুলতেছিল যখন। আর এই তো গ্রামের পরিবেশ, মানে গ্রামে একমাত্র এগুলো দেখা মেলে, যেগুলো করতে কোনো পরিশ্রম লাগে না। আর শহরে একটা এরকম মানে পরিবেশ তৈরি করলে ওটা খামার বাড়ি হয়ে যায়, কিন্তু গ্রামে সবসময় মানুষে হাঁস মুরগি পশু পাখি এগুলো সবসময় পালে। আর একটা কালো মিছু বিড়াল দেখলাম,
এটা যদি রাতের বেলা কেউ দেখতে পেত একা একা এত ভয় পেত। তা একদম কুচকুচে কালো ছিল বিড়ালটা। তো আমাকে দেখতেছিল আর তাকে তাকে দেখতেছিল। তো এটা হলো আমার মেয়ের একটা দৃশ্য। সে আমাকে বলতেছিল একটা ভিডিও শ্যুট করার জন্য। তো আমি পারতেছিলাম না, অনেকটি রাগ হয়ে গিয়েছিল আম্মুর উপরে। মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে ওখান থেকে আমরা বিদায় নিয়ে চলে গেলাম। এখন আমরা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর গ্রামের ভিতরে যে পরিবেশগুলো প্রাকৃতিক, এটা একদম সত্যি কথা বলতে একটা অন্যরকম ফিল। আমি যখনই গ্রামে যাই, আমার ব্লগে আপনারা দেখবেন যে আমার সবুজ প্রাকৃতিক, মানে এগুলো একটা অন্যরকম। আর বিক্রমপুর বলতে তো নাম করা, সবাই চিনে গ্রামের পরিবেশ। আর বিক্রমপুরে যে আসবে মুগ্ধ করবে সবাইকে, একদম ধুলোবালি মুক্ত পরিবেশ। এটা একটা রিসোর্ট, এখানে সময় কাটানোর এবং আসা খাওয়ার ব্যবস্থাও আছে। তো আমরা এখানে একটু থামলাম, দেখলাম। আর রজমানির বাবাকে বলতেছিলাম গাড়িটা একটু আস্তে আস্তে চালিয়ে যাও। যদিও শীতের দিন ছিল, বিকেলবেলা আমার কাছে এরকমভাবে একদমই শীত লাগতেছিল না। আর দুই পাশে আলু গাছ দেখে এত ভালো লাগছিল, সবুজ আর সবুজ, যেদিকেই তাকাচ্ছিলাম একটা অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। তারপর আমরা একটু ভাজা পুরি কিনে নিলাম। গাড়ির মধ্যে গরম গরম বিক্রমপুরের আলুর চপ, পেঁয়াজু আর সমুচা খাচ্ছিলাম আর কি। একদম ফ্রেশ গরম ছিল, একদম হাতে নেওয়া যাচ্ছিল না। আমি টিস্যু দিয়ে মেয়েকে দিলাম। আর এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্য। তো এখন তো রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল, শুক্রবারে প্রচুর জ্যাম থাকে। জানি না আমাদের বাসায় পৌঁছাতে কত রাত্র হয়ে যাবে। তো ওখান থেকে যে সবজিগুলো তুলে এনেছিলাম এবং তুলে দিয়েছিল, ফ্রেশ যে সবজিগুলো আমরা গিফট পেয়েছি, সব কিছু আমি এখানে ঢেলে নিয়েছি। এগুলো এখন পরিষ্কার করে নিব, পরিষ্কার করে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো। আর রজমনির বাবা ওখান থেকে আলু কিনে নিয়ে এসেছিলো আর কি। তো এই তো আলুগুলো একদম ফ্রেশ ছিল। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে বেশ ভালো লাগে এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল।